মে মাসের সকাল, ঢাকার আকাশে এক অদ্ভুত দ্বৈততা। মাঝে মধ্যে রোদ ঝলমল, আবার হঠাৎ অঝোর বৃষ্টি। গরমে অস্বস্তি, কিন্তু রাজনীতির মঞ্চে ঠান্ডা নয় একটুও। রাজপথে এখনও রাজনীতির গন্ধ লেগে আছে। ইলেকশনের লোভ, ক্ষমতার রসদ আর কূটনীতির ছায়া, সবকিছু মিলেমিশে এক রহস্যময় থ্রিলার। বাতাসে এক ধরনের উদ্বেগ, যেন কোনো অদৃশ্য সিদ্ধান্ত আমাদের নিয়তি বদলে দিতে যাচ্ছে। সাধারণ মানুষ হয়তো ব্যস্ত টিকে থাকার সংগ্রামে, কিন্তু পর্দার আড়ালে চলছে এক লুকোনো শ্বাসরুদ্ধ প্রতিযোগিতা। আর ঠিক এই মুহূর্তেই একটি খবর চাপা পড়ে থাকা রাজনীতিকে আবার আলোচনার টেবিলে তুলে আনে। চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কোন দেশের হাতে যাবে? করিডোর দিলে কি হবে? প্রশ্নটা এখন দেশের নিয়ন্ত্রণের। বাংলাদেশের কি সত্যিই স্বাধীনতা আছে, নাকি ভারত, আমেরিকা, চীনের মধ্যে ছেঁড়া দড়ির মতো পড়ে আছে এই ভূখণ্ড? প্রায় এক যুগ ধরে যারা ক্ষমতায় ছিল, তারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করত। কিন্তু বিশ্লেষকরা বলেন, এই সময়েই বাংলাদেশ ধীরে ধীরে ভারতের অঘোষিত সপ্তম রাজ্যে পরিণত হয়েছিল। সরকারি চুক্তির মোড়কে লুকিয়ে রাখা হয়েছিল শত শত ক্ষুদ্র অথচ কৌশলগত সিদ্ধান্ত, যার ভেতরে ছিল ট্রান্সশিপমেন্ট, বিদ্যুৎ আমদানি, বন্দর ব্যবস্থাপনা, এমনকি সীমান্তবর্তী এলাকার নজরদারির মতো বিষয়ও। সেই সময় স্বাধীনতার শব্দটা যেন একটা শোভাময় আবরণে পরিণত হয়েছিল, যার ভেতরে লুকানো ছিল নির্ভরতা, আনুগত্য আর গোপন সমঝোতা। ভারতে ট্রানজিট দেওয়ার নামে বাংলাদেশ যে নিজের ভৌগোলিক সুবিধা একপাক্ষিকভাবে হস্তান্তর করল, তা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, সামরিক দিক থেকে এক ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করেছিল। বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করেছিলেন, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যে ভারতীয় বাহিনীর অস্ত্র ও রসদ পরিবহন চলেছে বাংলাদেশের ভেতর দিয়ে। সেটি ছিল এক প্রকার যুদ্ধবিহীন দখল। তখন ট্রানজিট দেওয়া হয়েছিল কোনো কিছু না চেয়ে। ভারতের সামরিক যান, অস্ত্র ও রসদ বাংলাদেশের ভেতর দিয়ে নির্বিঘ্নে চলেছে। শুধু অর্থনৈতিক নয়, এটি ছিল নিরাপত্তা ও কূটনৈতিক দিক থেকেও এক চরম আত্মবিসর্জন। এগুলো ছিল জনসম্মুখে অপ্রকাশিত, কিন্তু ভেতরে ভেতরে রাষ্ট্রের শিরা উপশিরায় গেঁথে যাওয়া দাসত্বের সূচনালিপি। কারণ ছিল একটাই, ভোট ডাকাতির ছায়ায় লিজে পাওয়া ক্ষমতা। যে ক্ষমতার কোনো জবাবদিহিতা ছিল না, যে ক্ষমতায় দেশ বিক্রি করাও বৈধ ছিল। মিডিয়া নীরব ছিল, বুদ্ধিজীবীরা ব্যস্ত ছিলেন পুরস্কার গ্রহণে। রাজনীতি তখন হয়ে গিয়েছিল সুবিধার খেলা, আর দেশ হয়ে উঠেছিল এক নির্জীব প্রপস। এমনকি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম, আদালতের এজলাস, সংবাদপত্রের সম্পাদকীয় পাতাও এড়িয়ে চলেছিল এই ভয়ঙ্কর বাস্তবতাকে। যেন এক অদৃশ্য শক্তি সবাইকে বোবা বানিয়ে দিয়েছিল। কেবল কিছু নামহীন মানুষ সোশ্যাল মিডিয়ায় গলা ফাটিয়েছিল, কিন্তু তাদের গলা রুদ্ধ হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইনের ফাঁদে। আজ যখন একটি আন্তর্জাতিক মানবিক করিডোর নিয়ে প্রশ্ন উঠছে, তখন সেই প্রশ্নকারীরা কোথায় ছিলেন? যখন ভারতের ট্রানজিট রুটে 7 সিস্টার্সের মিলিটারি লজিস্টিক যেত এই দেশের ভেতর দিয়ে, তখন কি কারো বুক কাঁপেনি? তখন কি কারো কণ্ঠ রোধ করা হয়েছিল? নাকি তারা স্বেচ্ছায় নিশ্চুপ হয়েছিল মাফিয়া মাদারের দয়া লাভের আশায়? বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা। একটা শ্রুতিমধুর তত্ত্ব চালানো হচ্ছে, যদি বিদেশিকে বন্দর দেওয়া হয়, স্বাধীনতা নষ্ট হবে। কিন্তু এখানে কার স্বার্থ রক্ষা হচ্ছে, আর কার স্বাধীনতা? বাংলাদেশি নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অ্যাক্টিভভাবে এই ন্যারেটিভ তৈরি করছে। ভারতের গোয়েন্দা সংস্থার পরিকল্পনা পরিষ্কার, বাংলাদেশ যেন চীনের সাথে ঘনিষ্ঠ না হয়। কারণ তারা জানে বন্দর মানেই নিয়ন্ত্রণ, আর চীন যদি এই নিয়ন্ত্রণ পায়, ভারতের স্বপ্নের হিন্দ মহাসাগর নীতি হুমকির মুখে পড়বে। যারা আজ বাংলাদেশের বন্দরের বিদেশীকরণ নিয়ে চিৎকার করছেন, তারা কি জানেন ভারতের আদানি গ্রুপ ইতোমধ্যেই 5টি দেশের 5টি গুরুত্বপূর্ণ বন্দরের ব্যবস্থাপনায় যুক্ত। ইসরায়েলের হাইফা বন্দর 70% মালিকানা আদানির হাতে। শ্রীলঙ্কার কলম্বো পোর্ট পরোক্ষ নিয়ন্ত্রণ। তানজানিয়ার দার এস সালাম পরিচালনায় মুখ্য ভূমিকা। মিয়ানমারের ইয়াঙ্গুন সামরিক সরকারের সঙ্গে যৌথ উদ্যোগ। মালয়েশিয়ার ক্যারি আইল্যান্ড নতুন বন্দর গড়ার প্রজেক্ট। এই দেশগুলোর স্বাধীনতা কি আদানির কারণে হুমকির মুখে পড়েছে? তাহলে ভারতীয় মিডিয়া কেন বলে না আদানিকে বন্দর দিলে ওই দেশগুলোর সার্বভৌমত্ব লোপ পাচ্ছে? আসলে প্রশ্নটা মানুষ না, ন্যারেটিভের। হাসিনা যখন ভারতের কাছে দেশ বিক্রি করলেন, তখন এটা ভাতৃপ্রতিম সম্পর্ক বলে চালানো হলো। বিদ্যুৎ, গ্যাস, রেল লাইন, নদীপথ, বন্দর সবই একপাক্ষিকভাবে ভারতের হাতে তুলে দেওয়া হলো। ট্রানজিট রুট দিয়ে বছরের পর বছর অস্ত্র গেল, সামরিক কনভয় চলল, অথচ কোথাও কোনো স্বচ্ছতা বা পার্লামেন্টারি বিতর্ক পর্যন্ত হলো না। সংবাদপত্রের পাতা এসব নিয়ে নীরব, কারণ মালিকানায় ছিল সরকার ঘনিষ্ঠ গোষ্ঠী। তাদের চোখে দেশপ্রেম মানে ছিল নীরব আনুগত্য। প্রশ্ন করলেই দেশদ্রোহ ট্যাগ।
তখন কেউ চিৎকার করেনি, কারণ সবকিছু চলছিল ব্যবসার নামে, কিন্তু আদতে তা ছিল আধিপত্যের বেচাকেনা। রাজনৈতিক বিরোধীরা চুপ থাকত, কারণ তাদেরও ছিল নিজস্ব বোঝাপড়া। এ যেন ছিল এক সর্বদলীয় নীরবতা। অথচ আজ যদি একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তি প্রফেসর ইউনুস জাতিসংঘের অনুরোধে মানবিক করিডোরের প্রস্তাব নিয়ে আলোচনা করেন, সেটা দেশবিরোধী হয়ে যায়। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় যদি কোনো চীনা কনসোর্টিয়াম অংশ নিতে চায়, সেটাও হয়ে যায় সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। প্রফেসর ইউনুসের বিরোধিতা কি ঊর্ধ্বধারীর সত্যিই দেশপ্রেম, নাকি ক্ষমতার গেম? এক পক্ষের জন্য সব হালাল আর অন্য পক্ষের জন্য সবই হারাম। এই কি নতুন রাজনীতি? সম্প্রতি দেশের নানান মহলের মাথা এক বড় ধরনের উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ নাকি চট্টগ্রাম বন্দর চীনের হাতে তুলে দিচ্ছে। আলোচনাতেই যেন ধরা পড়ে গেছে একটি ভয় দেখানোর কৌশল, যেন চীন বা পশ্চিমা শক্তি মানেই দখল, বিক্রি, আর তাই তাদের যে কোনো সম্পৃক্ততা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু কেউ কি এই প্রশ্ন করেছে কিভাবে চীনা বা পশ্চিমা শক্তির বিনিয়োগ দখল হয়ে যায় আর ভারতের ট্রানজিট দেশপ্রেম হয়ে দাঁড়ায়? এই বক্তব্যগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে কিছু গুরুত্বপূর্ণ মানুষ এখন আর তথ্য নয়, বরং জিওপলিটিক্যাল এজেন্ডার মুখপাত্রে পরিণত হয়েছে। চীনের কোম্পানির ইনভেস্টমেন্টকে বলা হয় হুমকি, কিন্তু ভারতের আদানি গ্রুপ যখন বন্দর পায়, তখন তা হয়ে যায় উন্নয়ন সহযোগিতা। গুরুত্বপূর্ণ মাথারা দাবি করেছে বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দিলে বাংলাদেশ নিয়ন্ত্রণ হারাবে। কিন্তু প্রশ্ন জাগে, যখন হাসিনার আমলে ভারতের জন্য পুরো ট্রানজিট সিস্টেম, সন্ত্রাসী দমন সমন্বয়, এমনকি অভ্যন্তরীণ গোয়েন্দা সহযোগিতা পর্যন্ত গোপনে চালু ছিল, তখন ওই দেশপ্রেমিক কোথায় ছিল? কেন তারা তখন বলেনি বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ভারতের রসদ যাওয়া মানে সার্বভৌমত্ব হুমকির মুখে? কেন চীনের চেয়ে ভারতের আগ্রাসন নিয়ে কেউ কথা বলে না? তাহলে প্রশ্ন আসে, এই দেশপ্রেম কি সিলেক্টিভ? ভয়টা ভারত ও তার দোসর মিডিয়াগুলোর। কারণ চট্টগ্রাম যদি চীনের ব্যবস্থাপনায় যায়, তবে পুরো সাউথ এশিয়ার বন্দর রাজনীতিতে ভারত একা পড়ে যাবে। চীনের স্ট্রিং অফ পার্লস থিওরির পরিণতি হবে বাস্তব, আর সেটাই তারা ঠেকাতে চাইছে, বাংলাদেশকে ভয় দেখিয়ে, অপপ্রচার চালিয়ে এবং মিডিয়াকে দিয়ে ন্যারেটিভ সাজিয়ে। ঢাকার এক গোপন কক্ষে আলো আধারিতে একটি হাই প্রোফাইল বৈঠক চলছে। 4টি চেয়ার, 4টি ছায়াময় চেহারা, একজন প্রাক্তন সেনা কর্মকর্তা যার চোখে যুদ্ধের ছাপ, একজন আমেরিকান কূটনীতিক যার ঠোঁটে কূটনৈতিক হাসি কিন্তু চোখে জ্বলে অর্থনৈতিক আগ্রহ, বাংলাদেশের একজন প্রধান নেতা যিনি মানবিক করিডোরের পক্ষে, আরেকজন নতুন সরকারের নীরব উপদেষ্টা যার ফাইলের ভাঁজে হয়তো ভবিষ্যতের মানচিত্র। ঘরের আলো ম্লান, দেয়ালে ঝুলছে বাংলাদেশের মানচিত্র, তাতে লাল মার্কারে ঘেরা চট্টগ্রাম বন্দর, চারপাশে জটিল ফাইল, স্যাটেলাইট ছবি, কূটনৈতিক নোট, কক্ষে থমথমে নীরবতা। প্রশ্ন একটাই, আমরা স্বাধীনতা হারাচ্ছি না স্বাধীনতা রক্ষার জন্য বিকল্প পথ নিচ্ছি? এই প্রশ্নের উত্তর এখনো অজানা, কারণ খেলা এখনো শেষ হয়নি। কিন্তু কক্ষের সবাই জানে আমাদের সামনে শুধু এখন একটাই পথ দেখা, কে যেতে শেষ পর্বে, ভারতীয় কূটনীতি নাকি একটি ভাঙা দেশের নতুন জাগরণ?